মত ও পথের ভিন্নতা থাকলেও পুরো বাংলাদেশে একটি পরিবার বললেন প্রধান উপদেষ্টা। সকল ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। কলকাতা ও আগরতলা মিশন প্রধানকে ঢাকায় আসার নির্দেশ। ভারতের উস্কানিতে পা দেয়নি দেশের মানুষ, বললেন বিএনপি নেতারা। সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারে ট্রাইব্যুনালে নিষেধাজ্ঞা। সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে রিটের রায় ১৭ ডিসেম্বর। বিদ্যুৎ জ্বালানিতে আওয়ামী সরকারের চুক্তিগুলো বাতিলে পর্যালোচনার দরকার নেই বলেছেন বিশ্লেষকরা। পদ্মা সেতুতে অস্বাভাবিক অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন ডক্টর দেবপ্রিয়র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সাম্প্রদায়িক সহিংসতার সুনির্দিষ্ট অভিযোগের প্রকৃত তথ্য বের করে আনার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য পরিবেশ তৈরি করতে হবে এবং কিছু ঘটলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। সব ধর্মমতের ঐক্যের মধ্য দিয়ে শান্তির এক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। সহিংসতা নিয়ে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারাও অংশ নেন। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে দেশে বিদেশে যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে তার বিপরীতে প্রকৃত তথ্য বের করার তাগিদ দেন। বলেন, শান্তি যেহেতু সবার লক্ষ্য, তাই সহিংসতা নিয়ে তথ্যের হেরফেরের সুযোগ নেই। ধর্মীয় নেতাদের এজন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। প্রকৃত তথ্য, অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না। কর্তা যা চায় সেভাবে বলে দেয়, আসলটা মন খুলে বলতে চায় না, তো যেহেতু কর্তা নারাজ হবে তাতে। আমরা আসল খবরটা জানতে চাই, কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সেটা সমাধান করা যায়। যে দিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটাই হলো সরকারের দায়িত্ব। কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা যেন না ঘটে সেজন্য পরিবেশ তৈরির উপর জোর দেন ডক্টর ইউনূস। কোথাও কিছু ঘটলে দ্রুত প্রতিকারের উপর গুরুত্বও দেন তিনি। প্রথম কথা হলো যেটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা, এটাই হলো। আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে, এভাবে হওয়া উচিত। যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ, কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার। একটা হলো তথ্য, একটা হলো প্রতিকার। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিন ব্যাপী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এই বৈঠক। উপদেষ্টা দিবস। ধন্যবাদ সবাই। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। ফয়েজ, প্রধান উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় সভা শেষ হয়েছে কিনা এবং সেখানে ধর্মীয় নেতাদের বক্তব্য সম্পর্কে আমাদেরকে জানাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের বৈঠক শেষ হয়েছে। প্রায় 10 মিনিটের মতো হবে। বৈঠক শেষে তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সবই কথা বলছেন। সবাই বলছেন তারা বাংলাদেশে খুব ভালো আছেন, তারা কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন কোনো কিছু হচ্ছে না, তারা খুবই ভালো আছেন, খুব ভালোভাবে আছেন। কিন্তু পাশের দেশ ভারত তাদের কিছু গণমাধ্যম প্রোপাগান্ডা ছড়াচ্ছে যা মিথ্যা, ভিত্তিহীন। বাংলাদেশের বিরুদ্ধে তারা এই প্রোপাগান্ডা ছড়িয়েছে, তারা এটা বলছেন। খ্রিস্টান ধর্মীয় নেতারা তারা বলছেন তারা
খুব ভালো আছেন, কোনো ধরনের সমস্যা নেই। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, বাংলাদেশ শান্তির দেশ। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একের কাঁধের উপরে কাঁধ রেখে তারা চলছেন। কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নেই। তারা সবচেয়ে ভালো আছেন, তারা এটা বলেছেন। খ্রিস্টান ধর্মের লোকে কথা বলছেন, হিন্দু ধর্মের তারা বলছেন। হেফাজতুল ইসলামেরা বলছেন যে সবার সাথে সবার একেবারেই ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ধর্মীয় নেতাগুলো তারা বলছেন কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ভেদাভেদ নেই, সবাই এক, সবাই ঐক্য। বিশেষ করে বাংলাদেশের বিষয়ে, দেশের বিষয়ে, রাষ্ট্রের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং জাতীয় ঐক্যের যে বিষয় হয়েছে সবাই ঐক্যবদ্ধ আছেন। দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করবে তাদেরকে প্রতিহত করার জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একবারেই ঐক্যবদ্ধ আছেন। তবে মাহফুজ জানাম কথা বলেছেন, উপদেষ্টা, তিনি বলেছেন ভারতের সাথে ভারত যেভাবে প্রভাকাণ্ড ছড়াচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয়। ভারত তাদের ভুল বুঝতে পারবেন, তারা এই প্রভাকাণ্ড ছড়ানো থেকে তারা বিরত থাকবেন। প্রথমত তারা 5 আগস্টের পর ছাত্র জনতার তোপের মুখে পড়ে যে পতিত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, সেটাকে তারা স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশ এবং ভারত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, যে সম্পর্ক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। কিন্তু কোনো দেশের বিরুদ্ধে কোনো বিরোধ বা প্রভাকাণ্ড ছড়িয়ে কোনো ধরনের ফায়দা নিতে পারবে না, এটা তিনি স্পষ্ট বলেছেন। আগামী 9 তারিখ ইইউর প্রতিনিধির সাথে বৈঠক আছে, সেই বৈঠকেও বিষয়টি উঠে আসবে এবং বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা সেখানে সেই সব কিছু তুলে আসবে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে একের পর এক অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে, ফেসবুকে গুজব ছড়াচ্ছে, তাদের যে মিডিয়া রয়েছে মিডিয়া গুজব ছড়াচ্ছে, তারা যে গণমাধ্যমে যে ইথিক্সের কথা বলা হয়, গণমাধ্যম যে সত্যের ভিত্তিতে চলে বা গণমাধ্যম যে একেবারে তথ্যবহুল যে রিপোর্ট করার কথা সেটি তারা করছেন না। এই বিষয়গুলো আজকের যে আলোচনা সেখানে উঠে এসেছেন। উপদেষ্টা মাহফুজ আলম তিনি আরও বলেছেন যে ভারত আমাদের বন্ধু, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু প্রভাকাণ্ডা যারা ছড়াচ্ছে তাদের কিন্তু বাংলাদেশে কোথাও কোনো ধরনের ধর্মীয় উৎসবনা বা ধর্মীয় কোথাও কোনো ধরনের সমস্যা নেই। হিন্দু ধর্ম তাদের ধর্ম সুন্দর মতো পালন করছেন, খ্রিস্টান ধর্ম তাদের ধর্ম পালন করছেন, পবিত্র তাদের ধর্ম পালন করছেন, মুসলিম ধর্ম তারা তাদের মতো ধর্ম করে পালন করছেন এবং এবারে পূজা খুব সুন্দরভাবে পালন হয়েছে, একেবারে নিরাপত্তা ছিল। পুরো বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অস্থিরতা যেন না হয় এবং প্রত্যেকটা মন্দির, মসজিদ সব জায়গায় একেবারে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক সতর্ক রয়েছেন, গোয়েন্দারা সতর্ক রয়েছেন, সকল দল মত নির্বিশেষে সবাই সতর্ক রয়েছেন। আজকের এই বিষয়টি একেবারে স্পষ্টভাবে উঠে এসেছে। অনেকে বলেছেন যে আন্তর্জাতিকভাবে একটি সম্মেলন করা যায় না, সম্প্রীতির যে বন্ধন, এই সম্প্রীতি একটি সম্মেলন করার কথা বলছেন। সেটি নিয়ে আলোচনা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে একটি এই সম্মেলন করা যায় কিনা, যেই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত যে গুজব ছড়াচ্ছে, ভারতের যে গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে, সেই বিষয়গুলো একেবারে তুলে ধরা হবে, যাতে করে কোনোভাবেই কোনো কিছুর প্রভাব কোথাও যেন না পড়ে। বাংলাদেশের মানুষ ভালো আছেন, সবাই ভালো আছেন। আজকে এই বিষয়গুলো একেবারে উঠে আসছে ইয়াতে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন সবাই ঐক্য, সবাই একই পরিবার, মতবিরোধ থাকতে পারে, তবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থেই সবাই ঐক্যবদ্ধ। এর আগে বিএনপি সহ জামাতদের সাথে বৈঠক হয়েছে, ছাত্র জনতার সাথে বৈঠক হয়েছে, আজকে 3য় দফা বৈঠক হয়েছে ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে। নেতারা আজকে এই বৈঠকের মধ্য দিয়ে তারা আবারও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেন রাষ্ট্রকে সুন্দরভাবে চালাতে পারেন, পরিচালনা করতে পারেন, তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন এসএম ফয়েজ। এদিকে সাম্প্রতিক পরিস্থিতি জানতে ও আসন্ন বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকায় থাকতে কলকাতা ও আগরতলার মিশন প্রধানকে ঢাকা আসতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আমিন বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি বক্তব্য দেবেন কিনা তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলার কিছু নেই। আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের আবাসিক ও অনাবাসিক রাষ্ট্রদূত ঢাকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মুখপাত্র রফিকুল আমিন। তিনি বলেন ঢাকায় আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাণিজ্য, সীমান্ত, পানি ও কানেক্টিভিটি সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। ভারতের সাথে আগের সরকারের সম্পাদিত চুক্তি রিভিউ করার দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন নানা সমস্যার কারণে এটা করতে বিলম্ব হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক থাকায় ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈপরীত্য হবে না বলে আশা করেন তিনি। চিফ অ্যাডভাইজারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের
দূতদের যে সভাটা হবে সেটার সম্ভাব্য যে ক্ষেত্রগুলো আলোচনায় আসতে পারে, সম্ভাবনার নতুন ক্ষেত্র এক্সপ্লোর করার চেষ্টা করা, এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি যাতে বজায় থাকে সেই আলোচনাটা আসবে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট যে সংকট হচ্ছে সেটার মোকাবেলায় কীভাবে সহায়তা বা কোঅপারেশন হতে পারে সেই আলোচনা আসতে পারে। রোহিঙ্গা ইস্যুটা এখানে থাকবে বলে আমরা আশা করছি। এবারে নিজ স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সেই শাড়ি পোড়ানো হলো জাতীয় প্রেস ক্লাবের সামনে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণ তাদের ভোটের অধিকার চায়, তাই সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া শুরু করা জরুরি। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল, আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, আমরা কুমিল্লার খদ্দর পরবো, আমরা ইয়ে করবো না। বন্ধুরা আমার, এই সেই ইন্ডিয়ান শাড়ি, এই ইন্ডিয়ান স্ত্রী ছিল, সে নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় ভারতের মুখাপেক্ষী না হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, বাংলাদেশের মানুষ কোনো দেশের কাছে মাথা নত করবে না। এ সময় জনগণের ভোটাধিকার নিয়ে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন, তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে। তারা বলবে আমি অর্থবিত্ত বৈভব সম্পর্কে না, আমি ভোটের অধিকার। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য। দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থবিত্ত বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এগুলোর পিছনে নানা রকম উস্কানি দিলেও বাংলাদেশের মানুষ ভারতের কোনো উস্কানিতে পা দেয়নি। পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি এখন ধরে ফেলেছে বলেও মন্তব্য করেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের হত্যা গণহত্যা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতেও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের এক আবেদনে এই নির্দেশ দেয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্য প্রচার ও প্রকাশ হয়। তার এ ধরনের বক্তব্য ট্রাইব্যুনালের তদন্ত ও বিচার কাজে বাধা সৃষ্টি করতে পারে দাবি করে বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয় ট্রাইব্যুনাল। কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে, যেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। যে সকল সাক্ষীরা ইতোমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন, তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়,
সারা পৃথিবীর সকল আইনের সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বন্ধে করণীয় নিয়েও কথা বলে প্রসিকিউশন টিম। কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা, এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। গত 18 নভেম্বর, জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫০ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায় ১৭ ডিসেম্বর। ৫০ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের উপর দেয়া রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন সংবিধানের ওই সংশোধনী আনা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট ৫০ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তির হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে ৫০ সংশোধনী বাতিলে রুল দেওয়া হয়। রুলের শুনানিতে বিএনপি ও জামায়াত সহ 10 জন অন্তর্ভুক্ত হয়ে শুনানি করেন। অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয় এই সংশোধনীতে। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে। দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসি সদস্যরা বিশাল শক্তি হিসেবে অন্তর্ভুক্ত হবে আশা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন শেষে স্বাগত বক্তব্যে তিনি এই আশাবাদ জানান। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো প্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার চৌকস দল গার্ড অফ অনার দেয়। পরে সেনাপ্রধান উদ্বোধনী ফলক উন্মোচন এবং বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ কর্মকর্তা সহ সদস্যদের শনাক্তে কাজ চলছে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশকে আর রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে বেশ কিছু কর্মকাণ্ডে সমালোচিত বাংলাদেশ পুলিশ 15 জুলাই থেকে 5 আগস্ট পুলিশের ভূমিকা কাঠগড়ায় দাঁড় করায় তাদের। এমন বাস্তবতায় পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন বাহারুল আলম। স্বীকার করেন ছাত্র জনতার অভ্যুত্থানে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার কথা। সেসব পুলিশের সংখ্যা কত? প্রশ্ন ছিল আইজিপির কাছে। কেউই দায় এড়াতে পারবেন না। মানে লর্ড, আপনারাই তো দেখেছেন, তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। পুলিশকে জনবান্ধব হতে বেশ কিছু পদক্ষেপের কথা বলেন আইজিপি। বললেন, পুলিশ থাকবে রাজনৈতিক প্রভাব মুক্ত। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই। এটা আপনাদের মতো
আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার কথাও বলেন আইজিপি। তিনটা কেয়ারটেকারের গভর্নমেন্টের আন্ডারে 3টা নির্বাচন হয়েছে, আপনারা তো দেখেছেন আমরা করতে পারি, সেই পলিসি তো আছে। কিছু রিটায়ার করে গেছে, আবার কিছু নতুন হয়েছে। এই ব্যাপারে আমি নিশ্চিত, আমি একবারে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি। আমরা উই আর ভেরি মাচ কেপেবল টু হেল্প হোল্ডিং এ ভেরি নিউট্রাল ইলেকশন। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে বিদেশি কয়েকটি রাষ্ট্রের ট্রাভেল অ্যালার্ট বিষয়ে আইজিপি বলেন, হামলার কোনো আশঙ্কা না থাকলেও পুলিশ সতর্ক আছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের করা বিভিন্ন চুক্তি বাতিল করতে পর্যালোচনার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীতে জ্বালানি খাত সংস্কার, ক্যাবের প্রস্তাবনা ও জ্বালানি রূপান্তর নীতি নিয়ে গণমাধ্যম সংলাপে তারা এই মন্তব্য করেন। সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন চুক্তি, প্রকল্প বাস্তবায়ন ও অর্থ পাচারের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, অপরিকল্পিত প্রকল্পের কারণে জ্বালানি নিরাপত্তায় হুমকি তৈরি হয়েছে। অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় ও ব্যক্তি সুবিধা নিশ্চিতে বিদ্যুৎ খাতের প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সংলাপে ক্যাবের প্রতিনিধি ও বিশ্লেষকরা বলেন, দেশের স্বার্থ রক্ষা না করে গত সরকার বেশিরভাগ চুক্তি করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল হলেও এখনো পর্যন্ত কোনো প্রকল্প বাতিল করেনি অন্তর্বর্তী সরকার। এই খাতে অনিয়মে জড়িত সাবেক সরকারের প্রধানমন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয় সংলাপে। বর্তমান সরকারের নিকট ভোক্তা সাধারণের দাবি 2009 সাল থেকে 2024 সাল অবধি বিদ্যুৎ ও জ্বালানির আমদানি বা উৎপাদন, সঞ্চালন বা পরিবহন ও বিতরণে প্রকৃত ব্যয় এবং লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ অবিলম্বে নির্ধারণ করতে হবে। জ্বালানি সুবিচার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা সংরক্ষণের লক্ষ্যে লুণ্ঠনমুক্ত ব্যয়ে ভোক্তার বিদ্যুৎ ও জ্বালানি সেবা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ক্যাব চাই। যে প্রকল্প নেক না কেন, সেটা যে জনস্বার্থে নেয়নি এটা তো নিশ্চিত, কোনোভাবেই জনস্বার্থে নেয়নি। যে এই প্রকল্পগুলো দিয়ে তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে, টাকা পাচার করার সুযোগ তৈরি হয়েছে, ভারতের সমর্থন আদায় করার সহজ হয়েছে, সেই প্রকল্পগুলো নিয়েছে। জনস্বার্থে একটা প্রকল্প নেয়নি। এই প্রকল্পগুলো আমার কাছে মনে হয় না ফার্দার কোনো অ্যানালাইসিসের প্রয়োজন আছে, এটা একদম শুরুতেই স্ক্র্যাপ করে দেওয়াটা ভালো। সরকারকে পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো দৃশ্যমান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের অর্থনীতির জন্য করণীয় বিষয়ে সেমিনারে এই পরামর্শ দেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, পদ্মা সেতু নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন হলো পদ্মা সেতুর অস্বাভাবিক অর্থ খরচ নিয়ে। সিপিডির এই ফেলো বলেন, জিডিপির প্রকৃত আকার ও মূল্যস্ফীতির সঠিক তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বেসরকারি খাতকে রাজনীতি মুক্ত রাখা জোর দাবি জানান তিনি। বলেন, শেষ 3টি জাতীয় নির্বাচন বিশ্লেষণ করলেই দেশের গণতান্ত্রিক চিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। গণতন্ত্র রক্ষায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন ডক্টর দেবপ্রিয়। বাংলাদেশের যদি আগামী দিনের উন্নয়নকে সামনে ঠিক মতো আমরা পরিচালনা করতে চাই, তাহলে তথ্য উপাত্তের যে ঘাটতি আছে, এই ঘাটতি যদি না মেটানো যায়, তাহলে কিন্তু পরিকল্পনাও ঠিক হবে না, বাস্তবায়নও ঠিক করা যাবে না। সেই জন্য জাতীয় আমাদের যে উন্নয়ন পরিসংখ্যান আছে, তাকে আরেকটি আধুনিক এবং একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে এবং ওই বৈজ্ঞানিক এবং আধুনিক ভিত্তিকে সুরক্ষা দিতে হবে। সেই জন্য রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে আমাদের এই জাতীয় পরিসংখ্যানকে দেখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে উত্তেজনা নেই, ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ঢাকায় নয়, দিল্লিতেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন দরকার। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতীয় মিডিয়ার মতো জঘন্য অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বের আর কোনো দেশের মিডিয়া পারে না। তাদের অপপ্রচারের জবাব দিতে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সত্য প্রকাশের আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশের জন্য নয়, বরং ভারতের জন্য প্রয়োজন, তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এমন দাবি করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতেই শান্তির অভাব রয়েছে, বাংলাদেশে দল মত আলাদা থাকলেও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ।
দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রম এখন আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত। এমন মন্তব্য বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের। মৌলভীবাজারের শমশেরনগরে বিমান বাহিনীর প্রশিক্ষণ সমাপনীতে তিনি বলেন, প্রথমবারের মতো এই বাহিনীতে অনারারি কমিশনের প্রবর্তন হতে যাচ্ছে। এরপর বিমান সেনাদের মনোবল আরও সমৃদ্ধ হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। মৌলভীবাজারের শমশেরনগরে রিক্রুটস ট্রেনিং স্কুলে বিমান বাহিনীর 52তম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন শেষে আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। রিক্রুটদের সততা ও নিষ্ঠার সাথে নিজেদের গড়ে তোলার উপর জোর দেন বিমান বাহিনী প্রধান। এবছর মহান বিজয় দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বিমান সেনাদের পেশাদারিত্বকে সমৃদ্ধশালী করতে উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। পরিবর্তনশীল বিশ্বে একটি পেশাদার বাহিনী গড়ে তোলা অপরিহার্য। এজন্য অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রশিক্ষণ কার্যক্রম জোরদার সহ নানামুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে 21 জন নারী সহ মোট 399 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, মৌলভীবাজার। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হতে পারে। বুধবার রাত 11:15টার দিকে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে আসামি চন্দনকে চট্টগ্রামের কোতোয়ালি থানার পরিদর্শক রুবেল আর আফরাদের কাছে হস্তান্তর করে ভৈরব থানা পুলিশ। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা চন্দন। ট্রেন থেকে নেমে তার ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল। চন্দন আলিফ হত্যা মামলার 1 নম্বর আসামি। গত 26 নভেম্বর চট্টগ্রামের এসসি দত্ত রোডের এক বিল্ডিং এর সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় পুলিশ আগেই 9 জনকে গ্রেফতার করলেও প্রধান আসামি চন্দন পলাতক ছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মত ও পথে ভিন্নতা থাকলেও পুরো বাংলাদেশে একটি পরিবার, বললেন প্রধান উপদেষ্টা। সকল ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। কলকাতা ও আগরতলা মিশন প্রধানকে ঢাকায় আসার নির্দেশ। ভারতের উস্কানিতে পা দেয়নি দেশের মানুষ, বললেন বিএনপি নেতারা। সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। সংবিধানের 15 সংশোধনী নিয়ে রিটের রায় 17 ডিসেম্বর। বিদ্যুৎ জ্বালানিতে আওয়ামী সরকারের চুক্তিগুলো বাতিলে পর্যালোচনার দরকার নেই, বলেছেন বিশ্লেষকরা। পদ্মা সেতুতে অস্বাভাবিক অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন ডক্টর দেবপ্রিয়র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।